আরে নির্মল দা না? কি হলো দাদা, কি চেহারা হয়েছে আপনার? আরে জামা কাপড়ের এই হাল কেন? সবই তো জানো ভাই, কেন মিছিমিছি জিজ্ঞেস করে কষ্ট দিচ্ছ? হ্যাঁ, সবই বুঝতে পারছি। 3-4 মাস হয়ে গেল, শশাঙ্ক দাকে বলেও কিছু হলো না, শুধু আশাই দিয়ে যাচ্ছেন। আচ্ছা, আপনি এদিকে আসুন তো। না নির্মল দা, আপনি বা এখানে আসেন টাসেন না কেন? আমি তো ভাবলাম কোথায় গায়েব হয়ে পড়ে আছেন। আরে ভাবলাম বুঝি বা কোথায় বা চাকরি বাকরি জুটিয়ে চলে গেছেন। হ্যাঁ ব্রজ, যার গায়ে একবার চোর ছাপ্পা পড়ে গেছে তাকে কে চাকরি দেবে বলো? আমাকে একটা বিড়ি দেবে? বিড়ি মানে আপনি বিড়ি খাবেন? তা এদিকে আপনি একদমই আসেন টাসেন না কেন? কি করে আসো বলো? বাড়ি থেকে বেরোলেই তো 15-20 টাকা খরচ, সংসারে খরচই জুটছে না, যাতায়াতে খরচ কি করে জোটাই? না না না, বাড়িতে বসে থাকলেও তো এর কোনো সুরা হবে না। বাড়িতে বসে থাকার উপায়ও তো নেই, ছেলেমেয়েরা তো কিছু জানে না। আচ্ছা ব্রজ, তুমি বলো আমি বাড়িতে কি করে বলি যে চুরির দায়ে আমার চাকরিটা গেছে? যাকে, তোমরা কেমন আছো? হ্যাঁ, মানিক, শম্ভু, হাসপাতালে সবাই? সবাই ওই একই রকম আছে। সবাই একই রকম আছে না, অথচ আমারটা কেমন বদলে গেল। সত্যি আপনাকে দেখে আমার কষ্ট হয় নির্মল। আচ্ছা ব্রজ, শশাঙ্ক দাকে বলে কি আমার চাকরিটা কোনো আশা আছে? ধুর, ওই হারামিটাকে বলে কোনো লাভ নেই, নিজের দান্দায় ঘুরে বেড়াচ্ছে। আরে নাম কোবাস্তি ইউনিয়নের সেক্রেটারি হয়ে আছে, এদিক ওদিক থেকে টাকা খিচ্ছে। আরে ওদের চুরি করে ধরা পড়ার তো ভয় নেই, যে যত বড় চোর সে তত বড় লিডার। জানো ব্রজ, আমি রোজ অফিস টাইমে ঘর থেকে বেরোই, সারাদিন এদিক ওদিক ঘুরে ঘর ঢুকি। বাড়িতে তো কাউকে জানাইনি যে আমার চাকরিটা নেই। আমি আর মনে হয় বেশি দিন এটা চেপে রাখতে পারবো না। টের পেয়ে গেছে বলে মনে হচ্ছে জানো। আগে তো পকেটে হাত দিলেই তোলা তোলা টাকা পেত, এখন তো সংসারটা টানাটানি হয়ে যাচ্ছে, ব্যাংকেও সব শেষ। তাই এখানে এলাম, ভাবলাম শশাঙ্কদাকে বলে যদি আমার কিছু। ওকে বলে কিছু লাভ নেই নির্মল দা, আমাদের একটু অন্য পথে হাঁটতে হবে। আচ্ছা, আপনি তো এখানে ঘন্টাখানেক আছেন, হ্যাঁ? মানে যাওয়ার তো কোনো তাড়া নেই কোথাও? না না, বেকারদের আবার তারা কিসের বোঝো? ঠিক আছে, আপনি ঘন্টাখানেক করতে ঘুরে আসুন। আমার এই তো ডিউটি অফ হয়ে যাবে, আমি আপনাকে একটা জায়গায় নিয়ে যাব। কোথায় নিয়ে যাবে? আছে একটা জায়গা। কোনো চাকরির ব্যাপারে? সারা শশাঙ্কদার পেছনে ঘুরে ঘুরে তো কিছু হলো না, এবার এমন একটা জায়গায় আপনাকে নিয়ে যাব যেখানে এক ঢিলে 2 পাখি মারা যাবে। ওই শশাঙ্ক দাসও ঢিট হবে আর আপনার চাকরিটাও। আমি যা বললাম, আপনি একটু ঘুরে আসুন, আমি দেখছি। তুমি মেল ওয়ার্ডের 16 নম্বর পেশেন্টের ডায়ালিসিসটা একটু বন্ধ রাখো। হ্যাঁ, একটা গ্যাপ যাওয়া প্রয়োজন। আমি এ ব্যাপারে স্যারের সঙ্গে কথা বলে নিচ্ছি। তুমি একটা কাজ করো, তুমি ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডেতে করো। ওকে, রাইট। হ্যালো ডাক্তার সেন, কেমন আছেন? ভালো, আপনি ভালো তো? আপনাদের শুভেচ্ছা চলে যাচ্ছে। আরেকটা চেম্বার শুরু করেছি মশাই, গড়িয়াতে, উইকলি 2 days। প্রচন্ড প্রেশার মশাই, প্রচন্ড প্রেশার। প্রেশার নেবার ক্ষমতা আছে তাই একটা চেম্বার খুলছেন, আমরা তো একটা প্রেশারে হিমশিম খেয়ে যাচ্ছি। আরে মশাই, এই হসপিটালটার বাইরে বেরিয়ে আপনারা কোনো দিকে একটু দেখেছেন? আপনাদের জন্য তো জায়গা সাজানোই রয়েছে, শুধু একটু ইচ্ছে চাই। তা আপনার ডিউটি শেষ? আজকের মতো, এরপর শুরু চেম্বারের ডিউটি। বাইরে বাইরে আপনাকে একটা কথা আমি জিজ্ঞেস করতে এলাম, আপনি কোথায় শুনেছেন দুলাল দাস নামে একজন ক্রিমিনালকে ডাক্তার রায় নাকি এই হসপিটালে অ্যাডমিশন করিয়েছেন? হ্যাঁ শুনেছি, ঘটনাটা কয়েকদিন আগের। আমি কিন্তু আজকেই শুনলাম, আর শুনে তো মশাই একেবারে স্টান্ড হয়ে গেছি। আমাদের হসপিটালে এই সমস্ত কি শুরু হলো বলুন তো?
ডাক্তার রায়ের মতো একজন মানুষ, না আপনি এই ক্রিমিনালটার নামটা একবার খেয়াল করুন, দুলাল দাস। বেশ কিছুদিন আগে অসুখের ভান করে এই নেফ্রোলজিতেই ডাক্তার রায়ের আন্ডারে সে অ্যাডমিশন নিয়েছিল। তারপরে ওই পুলিশ এসে ধরে নিয়ে গেল। আমি জানি। সেবার তো শুনেছিলাম ডাক্তার রায়ের অবজেকশন থাকা সত্ত্বেও হায়ার অথরিটির রেকমেন্ডেশনে সে লোকটা অ্যাডমিশন পেয়ে গিয়েছিল, আর সে ব্যাপারে ডাক্তার রায়ের গ্রিভেন্সও ছিল। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। বাট হোয়াট ইজ দ্য গ্রেট মিস্ট্রি? সেই লোকটাকেই ডাক্তার রায় এবার নিজে অ্যাডমিশন করালেন। কি অবস্থা? না তার কাঁধে গুলি লেগেছে। লোকটাকে উনি পেলেনি বা কোথায়? আর রাতারাতি লোকটা সম্পর্কে ওর অ্যাটিটিউডটা বদলেই বা গেল কেন? দেখুন, এর উত্তরটা আমার জানা নেই। আপনি বরঞ্চ ডক্টর রয়কে গিয়ে জিজ্ঞাসা করুন। না 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 না, দেখ এটা আনএথিক্যাল হয়ে যাবে। এরকম ধরনের প্রশ্ন ওকে করা মানে তো ওকে বিব্রত করা। আর আফটার অল উনি আমাদের একজন ফেলো কলিগ, ওর প্রতি তো আমাদের একটা ফিলিং থাকা উচিত, তাই না? এনিওয়ে, এই প্রসঙ্গে আমাদের বোধহয় আলোচনা না করাটাই উচিত। আপনি বরং অন্য খবর বলুন। আর অন্য কি খবর? সব একই রকম। ওহো, আই মাস্ট কনগ্রাচুলেট ইউ। কংগ্রাচুলেশনস। কিসের জন্য? নাও ইউ আর দ্য বস অফ দ্য নেফ্রোলজি ডিপার্টমেন্ট। ডিপার্টমেন্টটা তো আপনি দেখাশোনা করছেন। সো হাউ ইউ আর এনজয়িং দ্য সুপ্রিমেসি? আমার তো মনে হয় ডাক্তার সেন ডাক্তার রায়ের চেয়ে এই নেফ্রোলজি ডিপার্টমেন্টটা এখন অনেক বেশি স্মুথ আর এফিশিয়েন্টলি চলছে। দেখুন, মাঠে খেলার সময় যখন টিমের ক্যাপ্টেন মাঠের বাইরে যায়, তখন অন্য একজনকে সেই দায়িত্ব পালন করতে হয়। আমার অবস্থাটা ঠিক সেরকম। ডক্টর রয় এই ডিপার্টমেন্টের ক্যাপ্টেন, ইনফ্যাক্ট আমার। উনি আবার ফিরে এলে ওনার দায়িত্ব উনি বুঝে নেবেন। আমি আবার ওনার সাবঅর্ডিনেট হয়ে কাজ করা শুরু করব। ইজ ইট ক্লিয়ার স্যার? লাবু, লাবু, এই যে তুই এখানে। কি হয়েছে কি? বলছিলাম যে দেখলি কাঁদছিস তুই? কই আমি আবার কোথায় কাঁদলাম? আমার কাছে লুকাবি? আমি তোকে চিনি না। ছোটর কাছে ছোটবেলায় মার খেয়ে লুকিয়ে লুকিয়ে কাঁদতিস তুই। বাবা মা আমি কাউকে কিছু বলতিস না। সেসব কথা আমি ভুলে গেছি। দাদা, তোমার লাবু কি আর সেই ছোটটি আছে গো? তার দুটো মেয়ে এখন বড় হয়ে গেছে। চুলে আমার পাক ধরেছে। আমার কাছে তুই সেই ছোটটিই আছিস। এখনো চোখ মুজলে তো সেই কাঁদো কাঁদো মুখটা আমার মনে পড়ে। দুঃখ করিস না লাবু। দেখ, বাপ মেয়ের বুকে যে পাহাড় প্রমাণ অভিমান জমা আছে, সেটা গলতে একটু সময় লাগবে। আর সেই সময়টুকু তাদেরকে দিতে হবে। দাদা, বাবার মেয়ের মধ্যে অভিমান কেটে গেল। আমি চাই না মন্দিরা আবারও বাবার কাছে ফিরে যাক। দাদা, আমি চাই ও তোমার কাছেই থাকুক, তোমার কাছে, তোমার নিজের মেয়ের মতো। সেটা তুই ঠিক করবার কি? বাপ মেয়েকে ঠিক করতে দে। আচ্ছা, তুই অত ওইটি ভাবিস না তো। তোমাদের জামাই এখন কি করছে? ও মন্দিরের কাছে বসে আছে। দেখ লাবু, রক্তের টান কেউ অস্বীকার করতে পারে না। বাপ মেয়ে মুখে যাই বলুক, কিন্তু মনে মনে তার উল্টো কথা বলছে। এটাই হচ্ছে মানুষের সবচেয়ে বড় অক্ষমতা।
মনে মনে অনেক কিছু ঠিক করলেও, অনেক কথা ঠিক করলেও মুখ ফুটে বলতে পারে না। মা মা এই যে শোনো শোনো মা, আমি ঠিক করেছি যে তুমি আর বাবা চলে যাচ্ছ, কিন্তু আমি কদিন এখানে থাকবো। প্লিজ মা, দেখো না কত দিন পরে দিদিকে কাছে পেয়েছি। এত তাড়াতাড়ি আমার যেতে একদম মন করছে না। প্লিজ প্লিজ প্লিজ। দেখ আমি কি করে বলবো, তোর দিদি যদি পছন্দ না করে? তুই তো জানিস তোর দিদি আজকাল কিরকম একলা একলা থাকতে ভালোবাসে। হাসপাতাল থেকে ফেরার পর ও নিজেকে একেবারে বদলে ফেলেছে। ইস, পছন্দ না করলেই হলো নাকি? আমি কত কিছু ভেবে রেখেছি। আমি কিছু জানি না মা, তুমি আর বাবা চলে যাচ্ছ আর আমি এখানে থাকছি। দ্যাটস ফাইনাল মা। মা প্লিজ। এই ছুরি, তুই ঠিক করবা কে রে? এখানে বাড়ির কর্তা দাঁড়িয়ে রয়েছে, তার পারমিশন নিতে হবে না? ওকে, তাহলে দেখা যাক, বাড়ির কর্তা যদি ক্ষমতা থাকে তাহলে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিক। জব্বর বলেছিস। এই তো চাই, আরে সম্পর্ক জোর করে আদায় করে নিতে হয়। রাইট মামা। তাহলে মা কি বলছে, আমি থেকে যাই? শোন না মা, দেখ আমি কি করে বলি বল? তোর বাবা যদি হ্যাঁ বলে, তোর দিদি যদি বলে হ্যাঁ, তাহলে তুই থেকে যাস। তাহলে আমি একটা কাজ করি, আমি বরং যাই। বাবা তো আজকাল যা বলি হ্যাঁ 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 সবকিছুতে। আর দিদিকে দেখি না, দিদি আমাকে কেমন না বলতে পারে। কি, আমি যাচ্ছি, বাই। বুঝলি লাবু, তোর এই মেয়েটাই ঠিক। ও সম্পর্ক আদায় করে নিতে জানে। বড় ভাগ্নির মতন ওই বোকাশোকা নরম মনের মেয়ে নয়। দেখিস দেখিস লাবু, ও জীবনে কোনো দিন হারবে না। সময় হয়েছে, বুঝলেন? নাও ইজ দ্য টাইম। এবার আমাদের একটা কিছু করতে হবে। আমি তো ভাবছিলাম, জানেন ডক্টর দত্ত, আসলে আসলে কি এতদিন তো আমাদের কিছু করার ছিল না। এক্স্যাক্টলি। আফটার একটা পেশেন্ট যদি ধরুন 100% ফিজিক্যালি ফিট না হয়, তাকে তো আমরা রিলিজ করে দিতে পারি। 100 বার 100 বার। আর সেই জন্যই তো কষ্টটা আমরা মনের মধ্যে বয়ে বেড়াচ্ছিল এতদিন। বাট দেয়ার শুড বি এন এন্ড টু ইট। হ্যাঁ, ইনাফ ইজ ইনাফ। এটা এটা শেষ হওয়া দরকার। শোন, আমার সঙ্গে কিন্তু কথা হয়ে গেছে। ওরা কালকে সম্ভবত আসবে। ও হ্যাঁ, মানে আপনার গ্রিন সিগন্যালের অপেক্ষায়। জাস্ট ওয়েটিং ফর ইয়োর কনসেন্ট। ওয়েল, আই এম গিভিং ইউ মাই কনসেন্ট। Right. Right. আমি কালকেই ওকে রিলিজ করে দেবো। হ্যাঁ, ঠিক আছে। ইউ টক টু দেম। থ্যাংক ইউ ডক্টর মুখার্জি। বলুন। আর একটা কথা, মানে আপনাকে আলাদা করে বলার দরকার হয় না, আপনি যথেষ্ট গোপনীয়তা অবলম্বন করেছেন। সাবধানের তো মার নেই, বুঝলেন না? শেষ মুহূর্তে না মানে কোনো রকমে না বেভাস হয়ে যায়। ডক্টর এটি- দত্ত, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। এই কথা কাক পক্ষিতেও টের পাবে না। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যাক, আমি একটু উঠি, বুঝলেন? আমাকে একবার একটু রাউন্ডে যেতেই হবে, আর সেই সঙ্গে একবার ওই কাজটা করে আসি। আসলে কি ব্যাপারটা জানেন, দেখা গেছে এই ধরনের ক্ষেত্রে একদম লাস্ট মোমেন্টে এরা ব্যাক আউট করে। রাইট। And I don't want to take that chance. সেটাকে নির্মূল করার জন্যই একবার আমাকে ঘুরে আসা দরকার। ঠিক বলেছেন। মিশনটা যদি সাকসেসফুল হয় না, 10% ক্রেডিট গোজ টু ইউ। না না না, প্লিজ প্লিজ প্লিজ, ইট ডাজন্ট সাউন্ড নাইস। দেখুন, উই হ্যাভ বিন ওয়ার্কিং টুগেদার ইন এ টিম। আপনি, ওই লোকটি এবং আমি কেন কাজ করছি? সমাজের একটি নির্দোষ নিরপরাধ মানুষকে কলঙ্কের হাত থেকে বাঁচাবার জন্য। ওকে, এক্স্যাক্টলি। আমাদের উদ্দেশ্য তাকে সমাজে তার নিজের জায়গাটাকে ফিরিয়ে দেওয়া। ঠিক। সো ইফ ইউ সাকসিড, উই শেয়ার দ্য প্রাইড। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ডক্টর মুখার্জি, থ্যাংক ইউ। মন্দা, মন্দা, কে? আমি ব্রজলাল। ও, আসছি। আরে কি ব্যাপার কি? হ্যাঁ, দাদা ভেতরে গিয়ে যদি কথাটা বলি। না না ঠিক আছে, এখানেই বলতে পারো, কোনো অসুবিধা হবে না। না মানে রাত বিরেতে আপনাকে বিরক্ত করা কোনো অসুবিধে যদি আপনার আরে কি বলছো তুমি? হ্যাঁ, আমাদের পলিটিশিয়ানদের আবার দিন রাত কি, আমাদের সব সময় রেডি হয়ে বসে থাকতে হয়, কখন কার দরকার পড়ে। সে তো বটেই দাদা, সে তো বটেই। বলো কি ব্যাপার? হ্যাঁ, বলছিলাম যে সেদিন যে প্রপোজালটা আপনি দিয়েছিলেন সেটা। ও,
সেটা নিয়ে তাহলে তুমি খুব সিরিয়াসলি চিন্তা ভাবনা করেছো? হ্যাঁ দাদা, আমি ভেবেছি, কিন্তু আরে ওসব কিন্তু কিন্তু সব বাদ দাও। দেখো, সেদিনকে তো আমি তোমাদের পরিষ্কার বলেই গেলাম যে শশাঙ্ক বাবুদের ওই করাপশনের ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে, তাই তো? হ্যাঁ, আরে কোন ভরসায় ওদের ওখানে থাকবে? হ্যাঁ, ওদের দিন সব শেষ হয়ে আসছে। হ্যাঁ, না দাদা, আপনি তো ঠিক কথাই বলেছেন, কিন্তু যে ব্যাপারে আমি এসছি, এই ইনি, এই দাদাকে আমি নিয়ে এসছি, ওনার নাম নির্মল চক্রবর্তী। উনি আমাদের হসপিটালিটি, ওই স্টোর্স ডিপার্টমেন্টে চাকরি করতেন, তাই তো? ওষুধ চুরির দায়ে ধরা পড়ে এখন সাসপেন্ডেড অবস্থায় আছে। এত কথা দাদা আপনি জানলেন কি করে? ব্রজলাল, এটা হচ্ছে গিয়ে ইনফ্রাস্ট্রাকচার। হ্যাঁ, স্রেফ ইনফ্রাস্ট্রাকচার। ওটা হাতের মুঠোয় না থাকলে রাজনীতিটা তো করা যাবে না। ইনফ্রাস্ট্রাকচার মানে এই শব্দটা আমি শশাঙ্কদার মুখে অনেকবারই শুনেছি। মানে এই শব্দটার প্রকৃত অর্থটা কি দাদা, একটু যদি বুঝিয়ে বলেন। ইনফ্রাস্ট্রাকচার মানে হলো গিয়ে তোমার ওই ইনফ্রাস্ট্রাকচার। হ্যাঁ, সেটা কি? হ্যাঁ, ওটা হলো গিয়ে ওই তো তোমার ওই সমস্ত ওই খোঁজ খবর রাখা আর কি। খোঁজ খবর রাখা মানে কে কার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, কে কোথায় প্যাচ খেলাচ্ছে, কে কোথায় মানে ওই মানে অন্যরকম ওই সমস্ত আর কি। ইয়ে যাকে সব বাদ দাও। এই নির্মল বাবুর ব্যাপারে আমাকে কি করতে হবে সেটা এখন পরিষ্কার করে বল। হ্যাঁ দাদা, যে বলছিলাম যে হুট করে হসপিটাল থেকে নির্মলদাকে সাসপেন্ড করা হলো। আচ্ছা দাদা, চুরি কে না করছে আপনি বলুন তো? একদম ঠিক। আমি সেই জন্যই বলছি যে এই নির্মলদের চাকরিটা যাতে ফেরত পায়, শশাঙ্কদার পেছনে এই জন্য আমরা বারবার ঘুরেছি, উনি কোনো পাত্তাই দিচ্ছে না দাদা। দাদা, আমি দিনের পর দিন অনেক আশায় ঘুরেছি ইউনিয়ন আমার হয়ে কিছু করবে, কিন্তু দাদা হ্যাঁ, কিছু করেনি, তাই তো? এই জন্যই দাদা, হ্যাঁ এই জন্যই আপনার কাছে আসা। মানে আপনি যদি নির্মলদার ওই কাজটা ফেরত পাওয়ার ব্যাপারে কোনো সুরাহা করে দেন, তাহলে আপনারা ফুল মানে আমরা ফুল সাপোর্ট দেবো আপনার পার্টিকে। দাদা, 3 মাস মাইনে পাইনি, কি করে সংসার চালাবো? হ্যাঁ, আমি বুঝতে পারছি। আজকালকার বাজারে 3-3টে মাস মাইনে না পাওয়া সত্যি খুব কষ্টের। হ্যাঁ দাদা, আমি সেই জন্যই আপনার কাছে এসেছি। যদি আপনি ওই ওনার কাজটা ফেরত পাইয়ে দেওয়ার ব্যাপারে যদি সাহায্য করেন বা গ্যারান্টি দেন, তাহলে একটা কথা আমরা বুঝিয়ে বলতে পারবো সবাইকে যে যে কাজটা শশাঙ্ক দাস পারেনি সেটা মদন ঘোষ করে দিয়েছে। এতে কিন্তু সবার কাছে আপনার ইমেজটা বেড়ে যাবে দাদা, ফেরটাও বেড়ে যাবে। শালা ব্রজলালটা তো দেখছি আচ্ছা ঘুঘু একটা। হাতে নাতে ওষুধ চুরির সময় পাকড়াও হয়ে যাওয়া লোকের চাকরি ফেরত পাইয়ে দিলে তবেই আমার ইউনিয়নে আসবে। ঠিক আছে, আপাতত একটা অ্যাসুরেন্স তো দিয়ে দেওয়া যাক। ঠিক আছে, ঠিক আছে, ওই নির্মলবাবুর চাকরির ব্যাপারটা হয়ে যাবে। চাকরিটা পাবো? আরে পাবেন কি মশাই, আপনার চাকরি তো হয়ে রয়েছে। হ্যাঁ রজলাল, হ্যাঁ কালকে শুধু গিয়ে আমি সুপারের কাছে আমার মুখের কথাটা খসাবো, তারপর দেখবে তোমাদের ওই শশাঙ্ক দাসের চেয়ে এই মদন ঘোষের ওজনটা কত বেশি। সেটা দাদা আপনার চেহারাটা দেখেই বেশ বোঝা যাচ্ছে। এটা কিন্তু খুব ভালো বলেছে। হ্যাঁ হ্যাঁ, যাকে যে কথা বলছিলাম, এই নির্মল বাবুর ব্যাপারটা নিয়ে আমি কালকে সুপারের সঙ্গে কথা বলছি। কিন্তু ব্রজলাল, একটা ব্যাপারে কিন্তু তোমাকে কনফার্মেশন দিতেই হবে। বলুন না দাদা। হ্যাঁ, ওই অবনীদা দ্বিজেন্দাকে দিয়ে যে মিটিং এর ব্যাপারটা, হ্যাঁ, সেটা কিন্তু তোমাকে কনফার্ম করতেই হবে। আর একটা স্পেসিফিক ডেট তোমাকে কিন্তু বলতে হবে। স্পেসিফিক ডেট মানে তোমার প্যাঁচটা তো আমি সামলে দিয়েছি ব্রজলাল, এবার আমার প্যাঁচটা তুমি সামলাও।